রিপ্লাই করলো না। আমি জানতাম আপনি কোনো রিপ্লাই করবেন না। এখন তো মনে হচ্ছে আপনি আগে থেকেই সবটা জানতেন। সবটা জেনে শুনেই হয়তো পাপাইকে চাকরির কথাটা বলেছিলেন। আপনি হয়তো জানেন আমরা কি, কিন্তু আমিও হাল ছাড়বো না। সবটা জেনে সবটা বুঝে কেন অন্য পরিচয় আপনি আমাদের সামনে আছেন, সেই রহস্যটা আমি ভেদ করেই ছাড়বো। নিজের পরিচয় নিয়ে এক অদ্ভুত রহস্য তৈরি করে আমি অনেক কষ্ট করে নিজের অতীতকে খুঁজে পাওয়ার চেষ্টা করছি ঠাকুর। এই চেষ্টা বৃথা হতে পারে না। তুমি আমাকে এর একটা উপায় বের করে দাও ঠাকুর। এই মিথ্যে চাল থেকে বেরোনোর একটা পথ আমায় খুঁজে দাও ঈশ্বর, প্লিজ। কতবার বলেছি কুকুকে রান্নাঘরের লাইটটা অফ করে রাখতে, কিছুতেই রান্নাঘরের লাইটটা অফ করবে না। ও জানে এই রান্নাঘরের আলো চোখে পড়লে আমার ঘুম হয় না। আমি বলে বলে ফেড আপ হয়ে গেছি। কুকু মল্লার, কি হয়েছে মা? তুমি ঘুমোনি কেন তোরা? এই কথাটা তো তোকে আমিও বলতে পারি। এত রাত হয়ে গেছে, তুই ঘুমোসনি কেন? কি হয়েছে বাবা? তুই শরীর টরীর ঠিক আছে তো? শরীর খারাপ লাগছে? দাঁড়া, আমি এক্ষুনি তিয়াসকে ডাকছি, ওষুধ খেতে হবে তো। মা মা প্লিজ তুমি তিয়াসকে ডেকো না। আমি ঠিক আছি, আমার কিছুই হয়নি। মল্লার, কিছু হয়নি মানে? তোকে এত ডিস্টার্ব দেখাচ্ছে কেন বাবা? বল না কি হয়েছে আমার। হ্যাঁ মা, আমার মনে হয় আমি বিশাল বড় একটা পাপ করে ফেলেছি। পাপ করে ফেলেছিস? কি বলছিস তুই মল্লার? মা, আমার মনে হয় আমি তিয়াসের পুরনো লাইফের সাথে কানেক্টেড কাউকে, মানে ওর আসল ফ্যামিলির কাউকে দেখেছি। কোথায়? তার মানে তিয়াসের ফ্যামিলি লোকেরা এখানেই থাকে। আমার উচিত একবার ঢাবাতে গিয়ে ওদের ব্যাপারে খোঁজ নেবার, তিয়াসকে সবটা জানানো। আমি ভাবছি কাল সকালেই আমি তিয়াসকে সবটা বলবো আর তিয়াসকে নিয়ে ঢাবাতে গিয়ে ওদের ব্যাপারে খোঁজ নেব। না না মল্লার। না মানে? না মানে 10 বছর আগে দেখা একটা মানুষকে তুই 1 সেকেন্ডে দেখে চিনতে পারিস না মল্লার। তাছাড়া ওই মানুষটাকে তো তুই ভালো করে দেখিসনি। তুই ভুল দেখেছিস মল্লার, ভুল দেখেছিস। আমার মন বলছে আমি ভুল দেখিনি মা। হসপিটালে আমার ওনার সাথেই কথা হয়েছিল। সেদিন ঢাবাতে ওনাকে দেখে যখন পরে খুঁজলাম, ওনাকে খুঁজে পাইনি। তাই কি বলবো বুঝে উঠতে পারছিলাম না। আমার ইমিডিয়েটলি সবটা তিয়াসকে এসে বলে দেওয়া উচিত ছিল, কিন্তু তোমার জন্মদিনও ছিল তাই। তুই একদম ঠিক করেছিস কিছু না বলে মল্লার। আর একটা কথা শুনে রাখ, এই নিয়ে তিয়াসকে তুই কিচ্ছু বলবি না, কিচ্ছু না। এটা তুমি কি করে বলতে পারো মা? তুমি তো নিজেই বলেছিলে যে তিয়াসের আসল ফ্যামিলির কারো খোঁজ পেলে তুমি নিজে গিয়ে যোগাযোগ করবে। হ্যাঁ বলেছিলাম, কিন্তু 10 বছর ধরে একসাথে থাকতে থাকতে আমরা একটা পরিবার হয়ে গেছি। আর এই পরিবার ছেড়ে থাকা তিয়াসের পক্ষেও অসম্ভব। সেটা তিয়াস নিজেই ডিসাইড করুক মা, আমরা ওর হয়ে সিদ্ধান্ত নিতে পারি না। না, আমি আর ওয়েট করবো না। আমি সবটা তিয়াসকে এখনই বলে দেবো। না মল্লার না। তুই কোন পরিবারের কথা বলছিস? যে পরিবার ও মরে গেছে বলে আনন্দে আছে, ধাবায় গিয়ে খাওয়া দাওয়া করছে, সেই পরিবারের কথা বলছিস? না মল্লার, আমার দৃঢ় বিশ্বাস ওই পরিবার ওর ক্ষতি চেয়েছিল, সেই জন্যই ওরা এত ভালো আছে, এত আনন্দে আছে। ওই পরিবার তিয়াসকে ভুলে গেছে, ওই একরত্তি মেয়ে আরুকে ভুলে গেছে। কিন্তু মল্লার তুই কি করে ভুলে যেতে পারিস বলতো? আরু যখন জানতে পারবে তুই ওর বাবা নোস, তখন ওই মেয়েটার উপর কি যাবে তুই একবারও ভেবে দেখেছিস? মল্লার, আমি তোর কাছে হাত জোড় করছি, মেয়েটাকে আরেকটু বড় হতে দে, ওকে একটু ভালো মন্দ বুঝতে দে। নইলে যে ঝড় উঠবে সে ঝড় আমরা কেউ সামলাতে পারবো না মল্লার, কেউ সামলাতে পারবো না। তুই আরুর চোখে যে ভালোবাসা দেখেছিস, সেই ভালোবাসা ঘৃণায়, রাগে, আক্রোশে পরিণত হলে তুই মেনে নিতে পারবি?
কি রে বল মল্লার, পারবি তুই? চুপ করে আছিস কেন, বল পারবি? আমার যদি আরুর প্রতি ভালোবাসা সত্যি হয় আর আমার ওকে স্নেহে আগলে রাখার যদি সত্যি জোর হয়, তাহলে আরু আমায় কোনোদিন ঘৃণা করবে না মা, কোনোদিন না। আজ না হয় কাল একদিন আমি ওদের ঠিক সত্যি কথাটা বলবো, বলবোই। মল্লার, মল্লার আমার কথাটা শোন বাবা, এরকম করিস না, আমার কথাটা শোন প্লিজ প্লিজ। মল্লার, মল্লার শোন না। তাহলে তাহলে আমিও আর দেরি করব না। না না, দেরি করব না। মল্লার তিয়াসকে সবকিছু বলে দেওয়ার আগে, তিয়াস নিজের অতীত জেনে যাওয়ার আগে, যেভাবেই হোক তিয়াস আর মল্লারের বিয়েটা আমি দিয়ে দেবই। আর তাতে সবচেয়ে বেশি হেল্প করবে আমাকে আরু। আমি যে ধাবাতে যাব বলে ঠিক করেছি, সেটা কি এখনই তিয়াসকে বলবো? তুমি যে বললে দুপুরবেলা যাবো হসপিটালে, এখনই বেরিয়ে যাচ্ছ, কি ব্যাপার? তিয়াস, আমি বলছিলাম যে মল্লার, মল্লার আমি বলছি যে তুই কি কোথাও বেরোচ্ছিস? শোন না, বেরোনোর আগে তোর সাথে আমার একটু কথা আছে, আমার ঘরে না মা, আমি যেতে পারবো না। আমি বলছিলাম যে আমি মল্লার আমার একটু কথা আছে, চল না। আমি আরুকে রেডি করে দিয়ে আসি, স্কুলে যাই। না মাম্মা, আমাকে রেডি করাতে হবে না, আমি আজকে নিজে নিজেই রেডি হয়ে গেছি। বাবা, এটা আমার সোনা মেয়ে তো। তা বলি, আজকে স্কুলে যাওয়ার জন্য এত এক্সাইটমেন্ট কি ব্যাপার? কারণ আমি তো অনেক দিন পরে স্কুলে যাচ্ছি। অংশু বাবানকে সব বলবো যে এই কদিন আমি বাড়িতে কত মজা করেছি, আর আমার বাবাই আর মাম্মা মামাকে কত খেয়াল রেখেছে। আচ্ছা ঠিক আছে, তুমি একটু বসো, আমি তোমার টিফিনটা রেডি করি, এটা রেখে আসি ঠাকুর ঘরে। ওকে মাম্মা। বসো। হ্যাঁ আরু সোনা, এসো এসো, আমরা একটু বসি এখানে, এসো তো। আসি বাবা। আরু সোনা, এই যে তোমাকে তো মাম্মাম সবসময় খেয়াল রাখে, এই কদিন তোমার বাবা এই কাজ কম করে তোমার সাথে সাথে থেকেছে বলে তুমি খুব আনন্দ পেয়েছে, তাই না আরু সোনা? আচ্ছা ধরো ধরো যদি পাপাই আর তোমার কাছে না থাকে, মানে মাম্মা আর বাবাই যদি ফাইট করে আলাদা হয়ে যায়, আর বাবাই বলে আমি তো আরুর বাবাই নই, মা ধরো যদি বলে আমি আর তোমার কাছে থাকবো না, তখন তুমি কি করবে আরু সোনা? আমি আর কোনোদিন কাউকে বাবাই বলে ভাবতেই পারবো না গ্র্যানি। আর কোনদিন যদি বাবাই আমাকে ছেড়ে চলে যায় বা আমাদেরকে ছেড়ে চলে যায়, তখন আমি প্রচন্ড 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 রাগ করব আর খুব কষ্টও পাবো। আর আমাকে যদি এরকম ভাবে ছেড়ে চলে যায়, তাহলে আমি গডের কাছে চলে যাব। এসব কি বলছো আরু? হ্যাঁ, তোমাকে বলেছি না পাকা পাকা কথা বলবে না একদম, এসব বলতে নেই মা। না মামা, আমি জাস্ট রিমাইন্ডার দিয়ে রাখলাম যে কোনোদিন যদি তুমি আর বাবাই আলাদা হয়ে যাও, তখন আমি গডের কাছে চলে যাব আর কোনোদিন ফিরবো না। আরু, আর কোনোদিন তুমি এই কথা মুখে আনবে না শোনা। চলো ব্যাগটা গুছিয়ে দিই, চলো মার্কেট করবো একদম, ঠিক আছে? ওকে মামা। মল্লার, যে কথাটা তুই শুনে সহ্যও করতে পারলি না, মানে তিয়াস আর আরু যদি তিয়াসের পরিবারে আবার ফিরে যায়, তুই সহ্য করবি কি করে রে? কি করে সহ্য করবি? পারবি তো ওইটুকু মেয়েকে এত বড় একটা শক দিতে?
পারবি তোর জীবনটা ওলটপালট করে দিতে? কি রে বল না, চুপ করে আছিস কেন? বল, পারবি তো তুই? আমি জানি না আমার স্বামী, আমার সন্তান, আমার পরিবারের থেকে লুকিয়ে এইভাবে নিজের অতীত খোঁজার চেষ্টা করে আমি ভুল করছি কিনা। তবে এটা জানি যে আমার এই চেষ্টা যদি বৃথা যায় তাহলে এই জীবনে আমি এক মুহূর্ত শান্তিতে বাঁচতে পারবো না। 10 বছর যে যন্ত্রণা আমি সহ্য করেছি নিজেকে না চেনার, নিজের অতীত না জানার, সেই যন্ত্রণা আর আমি বেশি দিন সহ্য করতে পারবো না। ঈশ্বর, বৌদিমণি তুমি এসব করছো কেন? ও মাই গড, পুরো দুধ ইজ উদলাইন। কি গো বৌদিমণি, তোমার মন কোন দিকে থাকে গো? আমি না দেখলে তো। ও মা, বৌদিমণি তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে? তোমার মন খারাপ? না না, আমরা থাকতে তো তোমার মন খারাপ হতে দেওয়া যায় না। কাকিমা, কে কোথায় আছো গো? দেখো না বউ। কুকু কুকু, আমি কাঁদিনি, আমি ওই পেঁয়াজ কাটছিলাম তো পেঁয়াজের ঝাঁজে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। শোনো, যে কাজে আমার বৌদিমণি চোখ দিয়ে জল বেরোয় সেই কাজ তোমাকে করতেই হবে না। তুমি তোমার সব চোখের জল আমাকে দিয়ে দাও তো। তুমি তো জানো ঈশ্বর, আমার এই চোখের জল, আমার এই যন্ত্রণা কারোর পক্ষে নিয়ে নেওয়া সম্ভব নয়। এখন শুধু তুমিই ভরসা। এমন কিছু একটা করো না ঠাকুর, যাতে আমি কোনো পথ দেখতে পাই। আমার একটা পথ দেখাও না প্লিজ। ঠাকুর, তুমি আমাকে অনেক নতুন পথ দেখাচ্ছ, অনেক ইঙ্গিতও দিচ্ছ, আমি জানি। কিন্তু সেসব ইঙ্গিত থেকে যে আমি কোনো উত্তর পাচ্ছি না। সবকিছু না কেমন জট পাকিয়ে যাচ্ছে ঠাকুর, আর এই জটগুলো একমাত্র তুমিই খুলতে পারো। প্লিজ প্লিজ আমাকে একটা ক্লু দাও প্লিজ, যাতে আমার মনে যে দ্বিধা দ্বন্দ্বগুলো তৈরি হয়েছে সে সব কিছু মিটে যায়। হ্যালো, হ্যাঁ আরোহী, বলছিলাম তুমি আজকে যে কোনো একটা টাইমে একটু ফ্রি আছো? আসলে একটা বিশেষ দরকারে তোমার সাথে একটু দেখা করার প্রয়োজন ছিল। হ্যাঁ আন্টি, আপনি বলুন না কোথায় যেতে হবে আর কখন যেতে হবে। আচ্ছা, আমি আমার শিডিউলটা দেখে নিচ্ছি, দেখে নিয়ে তোমাকে টেক্সট করে দিই যে আমরা কখন কোথায় মিট করছি। ও ঠিক আছে আন্টি। ওকে। এনে আচার খা। অনেকদিন পর স্কুলে এসে কি ভালো লাগছে, তাই না? বাড়িতেও ভালোই কাটছিল। হ্যাঁ, অনেকদিন পর স্কুলে এসে দেখা করে অনেক মজা হচ্ছে। জানিস, অংশু বাবান আগের দিন না আমার গ্র্যানির বার্থডে ছিল, তো আমরা সবাই মিলে খুব মজা করেছি। আর তার আগের দিন আমরা একটা ধাবায় গেছিলাম, সেখানে গিয়ে আমরা খুব টেস্টি ফুড খেয়েছি। আর ওই ধাবার থেকেই কেক অর্ডার করেছিলাম। কিন্তু জানিস, একটা আঙ্কেলের সঙ্গে না আমাদের কেকটা এক্সচেঞ্জ হয়ে গিয়ে আমাদের কাছে স্যান্ডউইচ চলে এসেছিল। তারপর কেকটা ফেরত পেলে তো আঙ্কেলের থেকে। এই, তুই আবার ঝগড়া করিসনি তো? না না, তেমন ঝগড়া করিনি, শুধু আঙ্কেলের সঙ্গে দেখা হলেই না একটু ঝামেলা হয়ে যায়। কিন্তু অংশু, তুই কি করে জানলি যে আমাদের মধ্যে ঝগড়া হয়েছে কিনা? না মানে আসলে তুই তো একটু ঝগড়ুটে, তাই সবার সাথে ঝগড়া করিস, তাই অংশ জানতে চেয়েছি। ও, আমি ঝগড়ুটে? আমি ঝগড়া করি? দাঁড়া, তোদের দেখাচ্ছি। থ্যাংক ইউ আঙ্কেল, ভাগ্যিস আপনি ধরলেন, নইলে তো আমি পড়েই যেতাম।
এ কি তুমি? দেখো না পাপাই, তোমার ঝড়কে ঝগড়ুটে বলেছি বলে ও মারতে আসছিল। তার মানে তুমি কি অংশুর পাপাই আর বাবানের জেঠান? হ্যাঁ, আর এই ঝগড়ুটে ঝড়ের কিং আঙ্কেল। কিন্তু আমি রাগ করেছি। অংশু আর বাবান জেনে গেছিল যে আমি কিং আঙ্কেলের ঝড়, ওই জন্য ওরা আমাকে ঝগড়ার কথা বলেছে। তাহলে কেন তোরা আগে বলিসনি যে কিং আঙ্কেলই তোর পাপাই আর তোর জ্যাঠান? তাহলে তুমি আর ঝগড়া করতাম না। যা, তাহলে আমি ঝড়কে ঝড় বলে চিনতাম কি করে? আপনি আবার আমাকে ঝড় বললেন। এই সরি 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 সরি, ভুল হয়ে গেছে। এই যে কান ধরছি। শুধু কান মুললে হবে না জ্যাঠান, ঘুষ না দিলে আরুর মাথা ঠান্ডা হবে না। এর থেকে বরং তুমি আমাদের আইসক্রিম খাওয়াও। অমনি না, আমার বাহানা দিয়ে নিজের পেট পুজো করা হচ্ছে। তবে একটা জিনিস আছে যেটা পেলে আমি সত্যি খুশি হব। কি কি বলো? কি কি জিনিস? না, আসলে আমি আজকে আপনাদের বাড়ি গিয়ে অংশু আর বাবানের নয়নের সঙ্গে দেখা করতে চাই। আসলে আমার মাম্মাম তো এখন জব করে, মাম্মাম জানতে পারবে না, আর বাবাইও কোনোভাবে জানতে পারবে না। আর গ্র্যানি আর কুকুকে কিছু একটা বলে দেবো। ইয়ে! আজকে তাহলে তোকে আমাদের বাড়ি নিয়ে যাব, খুব মজা হবে। হ্যাঁ, খুব মজা হবে। আচ্ছা আচ্ছা, না না, এইভাবে নিয়ে গেলে তো হবে না বেটা। দেখো, তোমার বাড়িতে বড়রা আছে, সবাই চিন্তা করবে। তুমি বরং এক কাজ করো, তুমি বাড়িতে ফোন করে দাও, ফোন করে বলো যে তুমি আমার সাথে যাচ্ছ, আমি তোমাকে পরে বাড়িতে ছেড়ে দিয়ে আসবো। কেমন? দাদা, আমি ফোন দিচ্ছি। খুব আনন্দ, হ্যাঁ, দুজনে। এটা আবার কার ফোন? হ্যালো? হ্যাঁ মাসিমা, আমি অংশুর বাবা বলছিলাম। বলছি যে আরও আজকে আমাদের বাড়িতে, আরুকে আজকে আমাদের বাড়িতে নিয়ে যাই, কারণ ওরা সবাই একটু আমাদের বাড়িতে একটু বসে গল্প করতে চাইছিল, আনন্দ করতে চাইছিল। বাহ, এ তো খুব ভালো কথা। ঠিক আছে, আপনি আরুকে নিয়ে যান। থ্যাংক ইউ মাসিমা। পারমিশন গ্রান্টেড। আরু, ব্যাগ কোথায় তোমার? নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো। হ্যাপি হ্যাপি, চলো 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 চলো। আন্টি। ও, তুমি এসে গেছো? আমি তোমার জন্যই ওয়েট করছিলাম। বলো না আন্টি, কি ইম্পর্টেন্ট কাজের কথা বলছিলেন? হ্যাঁ, তোমাকে যেটা বলার ছিল সেটা হচ্ছে, তুমি মিসেস ব্যানার্জির কেস ফাইলটা পড়ে যে রিপোর্টটা তৈরি করেছো, সেখানে না তুমি শুধু সাজেস্টিভ ট্রিটমেন্টের মেথড নিয়ে অ্যানালিসিস করেছো, নিজের মতো করে লিখেছো। সেটা পুরোটা যে ভুল তেমনটা নয়, তবে পুরোটা ঠিকও নয়। সেটা পুরোটা ঠিক করার জন্য তোমাকে আমি হেল্প করছি। তোমাকে আমি আজকে ওনার গোটা কেস হিস্ট্রিটা দেবো, তুমি সেই কেস হিস্ট্রিটা স্টাডি করবে, এবং তার সাথে ওনার সাথে আমার যে কটা সেশন হয়েছে তার সমস্ত রেকর্ডস আমি তোমাকে দেব, তুমি সেটাও স্টাডি করবে। আমি তোমার জন্য আজকে ফাইলটা নিয়ে এসেছি, দাঁড়াও দিচ্ছি। এ নাও, এটা আমি তোমাকে দিলাম, এটা খুব ভালো করে স্টাডি করবে, ঠিক আছে? আন্টি, আন্টি উনি তিয়াস ব্যানার্জি। এই ফোনটা প্রায় 10 বছর পুরনো। আমার মা আমার ওয়াইফকে গিফট করেছিল বলে আমার ওয়াইফ আর এটা ছাড়তে পারে না। আরোহী, সামলে সামলে। কি হয়েছে আরোহী, তুমি ঠিক আছো? হ্যাঁ, কি হয়েছে, তুমি ঠিক আছো? ওকে, সামলে। তুমি ঠিক আছো তো?
তার মানে 10 বছর আগে আমাদের চ্যানেলের ইভেন্টে আমি এই তিয়াস ব্যানার্জিকেই দেখেছিলাম। তিয়াস আর সুনয়না দুজনকেই তো আমার মাম্মামের মতো দেখতে। তাহলে এদের মধ্যে আমার মাম্মাম কি? আরোহী, আরোহী তোমাকে এরকম দেখাচ্ছে কেন? তোমার কি শরীরটা খারাপ লাগছে? তুমি জল খাবে? দাঁড়াও, আমি তোমাকে জল দিচ্ছি, একটু ওয়েট করো। আমি তোমাকে আন্টি, আমার ব্যাগে জল আছে, আমি জল খেয়ে নিলেই ঠিক হয়ে যাবো। আমি হেল্প করবো। তুমি জল খাও, জল খাও। নিজেকে সামলাতে হবে আমায়, নইলে আমায় এভাবে দেখে শালিনী আন্টি কিছু জানতে চাইলে আমি কি বলবো? আরোহী, তুমি ঠিক আছো তো? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি আন্টি। আচ্ছা, আপনি কি বলছিলেন বলুন না। হ্যাঁ, বলছি যে হ্যাঁ, আমি কয়েকদিনের জন্য কলকাতার বাইরে যাচ্ছি একটা কাজে। আমার ফোন সবসময় অন থাকবে, আমি অ্যাভেলেবল থাকবো। তবু আমি তোমাকে আজকে এটা দিয়ে যাচ্ছি, কারণ এরকম পেশেন্ট তো যদি কখনো ডিটেরিয়েট করে কন্ডিশন, তুমি আমাকে সঙ্গে সঙ্গে একটা কল করবে। আমি তোমাকে যেমনভাবে ওনার ওপরে মেডিসিন অ্যাপ্লাই করতে বলবো, তুমি ঠিক সেইভাবে আমার কথা শুনে এখানে ব্যাপারটাকে ইমপ্লিমেন্ট করবে, ঠিক আছে? আর তাছাড়া আমার সাথে ডক্টর ব্যানার্জির মানে ওনার হাজব্যান্ডের ফোনে কথা হয়েছে। আমি শুনলাম তিয়াস নাকি কদিন আগে একটা কাজে জয়েন করেছে, তারপর থেকে নাকি ওর মেন্টাল হেলথটা এখন অনেকটা বেটার রয়েছে। ও ভালো আছে, আগের থেকে অনেকটাই ভালো আছে। স্টিল এইসব পেশেন্ট কখন কিভাবে রিয়্যাক্ট করে, হঠাৎ করে কোনো ডিটোরিয়েশন হয় কি না সেটা তো বলা যায় না। তাই তোমাকে বলে গেলাম, দরকার হলে কিন্তু অবশ্যই ফোন করো, কেমন? ঠিক আছে আন্টি, আমি সব কিছু সামলে নেব, আপনি চিন্তা করবেন না, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এইটুকুই কাজ ছিল, এগুলোই বলার ছিল। আচ্ছা, যেটা আসল কথা, রোহি তুমি একা বাড়ি ফিরতে পারবে না? আমি তোমাকে ড্রপ করে দেবো। না না আন্টি, ড্রপ করতে এইটুকু তো আমি চলে যেতে পারবো। আমি একদম ঠিক আছি আন্টি। আর ইউ শিওর? হ্যাঁ আন্টি, আপনি নিশ্চিন্তে বাড়ি যান না, আমি ঠিক চলে যাব। ঠিক আছে, ইউ শুড কল মি ইফ ইউ নিড, ওকে? ডেফিনেটলি আন্টি।